হ্যালো, আমরা নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে একটি ভিডিও বানানো আছে আমাদের। আমরা প্রথম গতিসূত্রের প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ প্রথম গতিসূত্রে আমরা যা শিখলাম তাকে আমরা কীভাবে প্রয়োগ করব। তো প্রথম গতিসূত্রে আমরা শিখেছিলাম কোনো একটা বস্তুর ওপরে যদি নিট বল শূন্য হয়, নিট বল যদি শূন্য হয় তাহলে তার ত্বরণ শূন্য হবে, অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম বেগ সমান হবে। এটা ছিল প্রথম গতিসূত্র। সূত্রটা এরকম ছিল: বাহির হইতে বল প্রয়োগ না করিলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে। অর্থাৎ অ্যাকচুয়ালি এ জায়গাটায় সরলরেখা না বললেও হতো, সমবেগে চলতে থাকে। অর্থাৎ বেগের অভিমুখের পরিবর্তন হবে না, সমবেগ চলা মানে তার মান এবং অভিমুখ একই থাকবে। ওকে, তাহলে তার গাণিতিক রূপটা আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হলো। এবারে আমরা আসছি এই যে বল, এই বল দু ধরনের আমরা ক্যাটাগরি করেছি, ভাগ করেছি দুভাবে। কি কিছু বল আছে যারা স্পর্শের প্রয়োজন হয় না, যাদের ক্ষেত্রে কোনো স্পর্শ প্রয়োজন হয় না, স্পর্শ ছাড়া সেই বলগুলো সৃষ্টি হয়, তাদেরকে স্পর্শহীন বল বলছি। যেমন ধরো মহাকর্ষ বল, দুটো বস্তু, তাদের মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে বল ক্রিয়াশীল হয়, এদের কিন্তু কন্ট্যাক্টের প্রয়োজন হয় না। তড়িৎ বল, দুটো সম প্রকৃতির বা বিপরীত প্রকৃতির দুটি আধানগ্রস্ত কোণার মধ্যে বল হয়, সেই বলটাকে আমরা তড়িৎ বল বলি। এটাকে কুলম্ব প্রথম দিয়েছিলেন, কুলম্বীয় বল বলা হয়। চৌম্বকীয় বল অর্থাৎ চৌম্বক বল, দুটি ভিন্ন মেরু বা সমমেরু দুটি চুম্বকের মধ্যে যে বল সৃষ্টি হয় তাকে চুম্বক বল বলছি। এগুলো নিয়ে আমরা পরে এক একটা করে চ্যাপ্টার আসবে, যেগুলোতে আমরা আলোচনা করব। এছাড়া স্পর্শকীয় বল, অর্থাৎ কেবলমাত্র দুটো বস্তুর মধ্যে স্পর্শ থাকলেই সেই বলের সৃষ্টি হয়। যেমন ধরো টান, লম্ব প্রতিক্রিয়া, স্প্রিং বল, ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল নিয়ে আমরা এরপরে পাঠে আমরা আসব, স্প্রিং বলেও আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব এই টান এবং লম্ব প্রতিক্রিয়া, সমপ্রতিক্রিয়া কখন সৃষ্টি হয়। ধরো এরকম একটা তলের ওপরে একটি বস্তু আছে, এই বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়াশীল থাকে, এটা আমাকে প্রথম আমি ধারণা নিই। একটা বস্তুর ওজন সর্বদা অনুভূমিক তলের লম্বভাবে কাজ করে। ওজন সর্বদা অনুভূমিক তলে লম্বভাবে কাজ করে, ওজন। আচ্ছা, তাহলে এখানে এই যে তলটা, এই তলটা এটা অনুভূমিক তল, তাহলে এর উপরে লম্বভাবে একটি বল দিচ্ছে। আচ্ছা, এই তলটা একে বল দেবে, কি বল দেবে? লম্ব প্রতিক্রিয়া। দ্যাট ইজ, এটাকে আমরা ডিফাইন করব আর আইদার এন দ্বারা। তাহলে লম্ব প্রতিক্রিয়া কে দেবে? তল দেবে, স্পর্শ তল দেবে। এই বস্তুটা এর সাথে স্পর্শ করে আছে, তাহলে এই স্পর্শতল এই বস্তুটাকে দেবে, স্পর্শতল দেবে। যেখানটাতে স্পর্শ করে আছে সেই স্পর্শতল কীরকম দেবে না, তলের সাথে লম্ব হচ্ছে। তাহলে লম্ব প্রতিক্রিয়া কীরকম কাজ করবে? স্পর্শতলে। কোথায় কাজ করবে? স্পর্শতলে। ওকে, 1 নম্বর। 2 নম্বর, কীরকম কাজ করবে? তলের সাথে লম্বভাবে। ওকে, এবারে বলো এই বস্তুটার তার যে তলটা, তার তলটা এই মেঝেটাকে একটা বল দেবে, সেও লম্ব প্রতিক্রিয়া দেবে, এরই সমান লম্ব প্রতিক্রিয়া দেবে। কার সাথে লম্ব? এই বস্তুটার তলের সাথে লম্ব। এই তলটা যে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে সেটা কার সাথে লম্ব? তলের সাথে লম্ব। এই বস্তুটা যে প্রতিক্রিয়া দিচ্ছে তার বলটা কোন দিকে না, বস্তুর তলের সাথে লম্ব বল হয়েছে। যে তলটা দেবে সেই তলের সাথে লম্ব হয়েছে। এর অ্যাপ্লিকেশন আরেকটা জায়গাতে আসে। ধরো বস্তু এইরকম একটা তলের আছে, এটা কীরকম তল? এটা একটা আনত তল। এই আনত তলের ওপরে একটি বস্তু আছে। এবারে বলো এই বস্তুটার যে তলটাতে আছে সে লম্ব প্রতিক্রিয়া দেবে। কে দেবে? স্পর্শতল। কোন দিকে দেবে না, যে তলটার উপরে আছে সেই তলটা দেবে, তার সাথে লম্ব হবে। তাহলে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। কীরকম? বস্তুর তল এই মেঝেকে কীরকম দেবে? লম্বভাবে দেবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, চলো এরকম একটা গোলীয় বস্তুর ওপরে, একটা স্পিয়ারের ওপরে একটা বস্তু আছে, তার তাহলে লম্ব প্রতিক্রিয়া কীরকম হবে না, এই যে তলটার সঙ্গে সংস্পর্শে আছে তার সাথে লম্ব। অবভিয়াসলি এখানে একটি তথ্য বলে নিই, আমরা জানি সেটা হচ্ছে কি, এই যে এটা গোলীয় তল যেহেতু, এর স্পর্শ অর্থাৎ এর লম্ব সর্বদা হবে কেন্দ্রগামী। যদি এখানেও তুমি একটা বস্তু ভেবে নাও, এখানে এই বস্তুটাকে এইখানে, তাহলে তার লম্ব হবে কীরকম না, এই কেন্দ্রগামী।
অর্থাৎ এই বস্তুটার উপরে এই তলটা যে লম্ব প্রতিক্রিয়া দেবে সেটা সর্বদা কেন্দ্রগামী হবে। ক্লিয়ার হয়েছে লম্ব প্রতিক্রিয়া? ওকে, চলো আমরা পরের পাঠে আসি। এবারে আমরা শিখছি টান। টান, ধরো এইরকম একটা অংশ থেকে একটি বস্তুকে তুমি সুতো বা দড়ির বা শিকলের সাহায্যে ঝোলানো আছে। এই বস্তুর ওজনজনিত বল mg নিচের দিকে কাজ করছে। কীরকম? অনুভূমিক তলের সাথে লম্ব হবে। এই বস্তুটা কীরকম আছে? স্থির আছে। তার মানে এর ওপরে নিট বল কত? 0। তার মানে এই সুতো বরাবর একটা বল ওপরের দিকে কাজ করছে। কীরকম? এইটাকে আমরা বলছি টান। সুতো বরাবর যে বল কাজ করছে, টান। ওকে, তাহলে টানটা এই সুতোর প্রতিটা বিন্দুতে টান একই থাকবে। তাহলে টান কোথায় সৃষ্টি হবে? দড়িতে, চেনে বা শিকলে। এই টানটার প্রতিটা বিন্দুতে টানটাকে সমান হবে কখন? যদি বলে দেওয়া হয় দড়িটি ভারহীন, অপসার্য, অর্থাৎ এই দড়িটার কোনো ভার নেই, চেনটার কোনো ভার নেই, শিকলটার কোনো ভার নেই, তাহলে সেটা প্রতিটা বিন্দুতে টান হবে সমান। অর্থাৎ তুমি এই বিন্দুতে টান কত, এই বিন্দুতে টান কত, এই বিন্দুতে টান কত, টান হবে সমান। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, টান সর্বদা কিভাবে কাজ করছে, কার উপরে টান, সেটা নির্ণয় করতে গেলে কি বললাম? এই বস্তুটার ওপরে সুতো বরাবর টান কোন দিকে, অভিমুখ কোন দিকে, এটা ডিফাইন করবার জন্য আমরা একটা ছাতা রুল অ্যাপ্লাই করি। ছাতা রুল মানে ছাতা দেখতে কেমন? আমরা যদি এরকম একজন ব্যক্তি হই, এরকম একটা ব্যক্তি হয়ে সে যদি ছাতা ইউজ করে, এই ব্যক্তিটা যদি ছাতা ইউজ করে, ছাতাটা কীরকম থাকবে? এরকম থাকবে। ওকে, এরকম ছাতাটা থাকবে, ছাতাটা এরকম থাকবে, ছাতাটা এরকম থাকছে। এই যে ব্যক্তিটা মাথায় ছাতা নিচ্ছে, ছাতাটা এরকম। ধরো কি বললেন, বলছি কথাটা, ধরো এই সুতোটার টান এই বস্তুটার ওপরে নির্ণয় করতে চাইছি। যার ওপরে সুতোর টান নির্ণয় করবে তার ওপরে তুমি বসে পড়ো। এখানটাতে তুমি বসে পড়ো। বসে পড়ে তুমি ছাতা খুলে নাও। ছাতা খুললে ছাতার আকৃতিটা কোন দিকে হবে? ছাতাটা এরকম, টানটা এদিকে। ওকে, ধরো এই ছাতার উল্টাকে বোঝাই। ধরো এরকম একটা তলের উপরে একটি বস্তু আছে, একটা সুতো বরাবর এই দড়ি বরাবর আমরা একটা টান বল প্রয়োগ করছি, এফ মানের বল, এদিকে এদিকে টানছি। ঠিক আছে, তাহলে এই বস্তুটার ওপরে সুতো বরাবর টান কোন দিকে, কার নির্ণয় করবে? বস্তুটার উপরে টান নির্ণয় করবে, সুতো বরাবর টান নির্ণয় করতে চাইছো। তাহলে তুমি বসবে কোথায়? এখানে বসে পড়ো। তাহলে ছাতা খাটালে কোন দিকে হবে? ছাতার অভিমুখ, দ্যাট ইজ হবে টানের অভিমুখ। ওকে, চলো এবারে বলছি, এরকম দুটো ব্লক আছে, এরকম একটা সুতো, এরকম একটা সুতো। এই যে এই সুতোটার একটাই সুতো, একই সুতো, কিন্তু এটা আলাদা সুতো। একই সুতোতে টান সর্বদা একই হবে। একই সুতোর বা দড়ির প্রতিটা বিন্দুতে টান একই। দড়ি আলাদা, সুতো আলাদা হলে কিন্তু টান আলাদা হবে। চলো, এখানে বস্তু, এই বস্তুতে এইখানটাতে তুমি একটা বল প্রয়োগ করছো। ওকে, তাহলে এই বস্তুটার ওপরে টানের অভিমুখ কোন দিকে? তুমি এখানে বসে যাও, তাহলে ছাতা খাটাও, তাহলে টানটার অভিমুখ হবে এদিকে। এবারে বলো, এই সুতোতে এই বস্তুর ওপরে টান কত? এই সুতো বরাবর এই বস্তুর উপরে টান কত? তুমি বসে যাও এখানে, দেবা ছাতা খাটাও, টানটা হবে এদিকে। এই টানটা, এবার এটাটা কিন্তু আলাদা সুতো, এইটা আলাদা সুতো, এইটা আলাদা সুতো, তাহলে এই ক্ষেত্রে টানটা কিন্তু আলাদা, T1 হচ্ছে। এবারে বলো, এই সুতোর ওপরে এই বস্তুটার উপরে টান নির্ণয় করতে চাইছো, এই বস্তুটার উপরে এই সুতো বরাবর টান, তাহলে তুমি এখানে বসে যাও, টানটা দেখাও, ছাতা খাটালে ওদিকে হবে, তাহলে টানটা কত হবে? এই সুতো যেহেতু একই সুতো, তাহলে টানটা কিন্তু T1 একই। ক্লিয়ার হয়েছে? তাহলে পুরো আলোচনাতে কি দেখলাম আমরা? টান কোন বরাবর কিসের হবে, কোথায় হবে টানটার সৃষ্টি? সংযোগ বিন্দুতে। এই যে সংযোগ আছে, এই সংযোগ বিন্দু, এবং প্রতিটা বিন্দুতে টানটা কিন্তু এক। সংযোগ বিন্দুর অভিমুখে বিপরীত, সংযোগ বিন্দুর বিপরীত, অর্থাৎ যেখানটাতে সংযোগ বিন্দু আছে তার থেকে বিপরীত অভিমুখে। দেখো, ওকে, কিসে টান হবে? দড়ি, চেন, শিকলে টান হবে। টান সর্বদা নির্ণয় হবে যে বিন্দুতে সংযোগ আছে সেই বিন্দু থেকে বিপরীত দিকে। দেখো তুমি বিপরীত দিকে, সংযোগ বিন্দুর বিপরীতে।
এবং যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবলেম করতে গিয়ে আমরা দেখব সুতোটা ভরহীন, অপসার্য মানে সেটাকে টানলে বেড়ে যাবে না, অপসার্য। তাই প্রতিটা বিন্দুতে একই সুতো বরাবর টানটা কিন্তু একই থাকবে। সুতো বদলে গেলে, দড়ি বদলে গেলে টানটা কিন্তু বদলে যাবে। ওকে, ক্লিয়ার? আসি পরের পার্টে। এখন আমরা লম্ব প্রতিক্রিয়া এবং যে টানটা শিখলাম তার প্রয়োগটা দেখে নিই কীরকম আমরা ঠিকঠাক শিখতে পারলাম কিনা। এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখো একটি দেওয়ালের সাথে এইরকম একটি বস্তু আছে, আর এখানে এইরকম একটি নততল আছে। এবারে বলছি, প্রত্যেকটা স্পর্শতল অপর তলকে প্রতিক্রিয়া দেবে, লম্ব প্রতিক্রিয়া দেবে। আমরা আগে বুঝে নিই। ধরো প্রথম বলি, এই দেওয়ালটা এই বস্তুটাকে লম্ব প্রতিক্রিয়া দেবে। কীরকম দেবে? কী শিখেছি না, স্পর্শতল দেবে। এদের স্পর্শতল কোটা এইখানটাতে। কীরকম দেবে? এই তল লম্বভাবে দেবে। এবারে বলো, এই তল বস্তুর তল একেও লম্বভাবে দেবে, তলের সাথে লম্ব হবে, এবং দুটোই অবভিয়াসলি সমান হবে। ওকে, দুটো ভিন্ন বস্তুতে হচ্ছে কিন্তু। চল এবারে বলি, এই নততলটা এই বস্তু রেখে কীরকম দেবে? এই তলের সাথে লম্ব, হয়েছে? এই তল এর সাথে কীরকম দেবে? এই তলের সাথে লম্ব। হয়েছে? এবারে বলো, এই তল মেঝেতে একে দেবে লম্ব হবে, একে দেবে লম্ব হবে। এটা যদি আমরা ধরে নিই N1, এটা হবে N1, এটা হবে N2, এটা হবে এটা N1 হলে N1 হবে, এটা N2 হলে এটাও N2 হবে। বোঝা গেছে লম্ব? আচ্ছা, লম্বটা ক্লিয়ার আছে সব সময় যেরকম, অপর একটা ক্লিয়ার। এবার আসি, টান শিখেছি আমরা। এইরকম একটি চিত্র আছে, এরকম অবস্থাতে একটি বস্তু সাম্য অবস্থায় আছে। এবারে বলো, সুতোর টান এই বস্তুটার উপরে টান কোন দিকে হবে? এই বস্তুটার উপরে টান কোন অভিমুখী হবে? প্রথমে বলো, এই সুতো কি একই সুতো? না, তাহলে তিনটের ক্ষেত্রে সুতোর টান আলাদা আলাদা হবে। ধরো এইখানে সুতোর টানটা হবে, যদি T1 ধরি, এইখানে সুতোর টানটা হবে এই সুতোর ক্ষেত্রে T2, এটার ক্ষেত্রে T3, কারণ প্রত্যেকটা আলাদা সুতো। আচ্ছা, তাহলে এই T2 মানে কিন্তু এই সুতো বরাবর প্রত্যেকটা বিন্দুতে T2, এই সুতো বরাবর প্রত্যেকটা বিন্দুতে T1, এই সুতো বরাবর প্রত্যেকটা বিন্দুতে T3। এবারে বলো, এই বস্তুটার উপরে সুতোর টান কোন দিকে? সংযোগ বিন্দু এদিকে, এদিক থেকে বিপরীত দিকে T1। এই দেওয়ালের উপরে সুতোর টান কোন দিকে? সংযোগ বিন্দু এদিকে, তার বিপরীত দিকে। ওকে, এই বস্তুটার উপরে সুতোর টান কোন দিকে? এই সুতো বরাবর এদিকে। এই বস্তুটার উপরে সুতোর টান কোন দিকে? এই বস্তুটার উপরে সংযোগ বিন্দু এখানে, তার বিপরীত। চলো, এই বস্তুটার উপরে সুতোর টান কোন দিকে? বিপরীতে। এই বস্তুটার উপরে সুতোর টান কোন দিকে? এই দেওয়ালের ওপরে বা আলম্বের কাছে সুতোর টান কোন দিকে? উল্টো দিকে। বলো, সুতোর টান ক্লিয়ার? চলো পরের প্রয়োগে আসি। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এবারে শিখব, কিভাবে একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম কেন আঁকবো? ধরো এরকম একটা তলের ওপরে একটি বস্তু আছে, এই বস্তুটার ওপরে বল কি কাজ করছে? এই বস্তুটার উপরে ওজনজনিত বল, এর যদি ভর m হয় তাহলে mg। এই তল এই বস্তুটার উপরে একটি লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, দ্যাট ইজ n। হচ্ছে, এই বস্তুটার ওপরে এই বলগুলো কাজ করছে, আর কোনো বল কাজ করছে না, এই বস্তুটা সাম্যে আছে। ওকে, এবারে এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো কী করে? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে তিনটে কথা মাথার মধ্যে রাখতে হবে। এক, আমরা এখানে টোটাল আলোচনাতে যত বড় বস্তু, এটা কারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বড় বস্তু, তাকে আমরা দেখাবো একটা বিন্দু হিসাবে। প্রথমে আমরা একটা বিন্দু ধরে নেবো এই বস্তুটাকে, তাহলে এই বস্তুটা একটা বিন্দু হিসাবে দেখাবো। বডিকে বিন্দু ধরতে হবে। হয়েছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গিয়ে বস্তুতে যে বল ক্রিয়া করছে শুধু তাই দেখাবো। এটার উপরে কোন দিকে? mg নিচের দিকে। আর কি কাজ করছে? n কোন দিকে?
এন ওপরের দিকে। এইভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখানে 3 নম্বর পয়েন্টে একটি কথা বলা দেওয়া আছে, দেখো নির্দেশতন্ত্রের সাপেক্ষে বল দেখাতে হবে। অর্থাৎ কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা বল দেখাবো, সেটা কিন্তু নির্দেশতন্ত্র পরিবর্তন হলে বলের অভিমুখ কিন্তু পরিবর্তন হয়ে যাবে বা বল সংখ্যারও পরিবর্তন হবে। সুতরাং আমরা যে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি তাতে কিন্তু একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে বলবো। এখানে আমরা আঁকলাম গ্রাউন্ডের সাপেক্ষে। বেসিক্যালি আমরা সবসময় আনবো ভূমির সাপেক্ষে এই বলগুলোকে দেখাবো। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো না, আমরা কোনো বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে বস্তুটাকে একটা বিন্দু ধরে নেবো, এরকম বিন্দু হিসাবে দেখাবো। দেখানোর পর ওই বস্তুতে যতগুলি বল ক্রিয়া করছে, বস্তু কাকে ক্রিয়া করছে তা নয় কিন্তু, খুব মনে দেখো। দ্বিতীয় নম্বর, বস্তুতে যে বলগুলি ক্রিয়া শুধুমাত্র তা দেখাবো, বস্তুর ওপরে যে বলগুলো ক্রিয়া করছে তা দেখাবো, এবং সেটা একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে বল দেখাতে হবে। আমরা এখানে গ্রাউন্ড বা ভূমির সাপেক্ষে বলটাকে দেখাচ্ছি। ক্লিয়ার হয়েছে? চলো, এরকম একটি কনসেপ্ট আমরা দেখলাম। এবারে দেখি এই রকম অবস্থায় আছে একটি ব্লক নততলের ওপরে আছে, তাহলে তার ওপরে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, অর্থাৎ ওই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকবো। প্রথমত আমরা একরেখীয়ভাবে বলগুলোকে দেখাতে চাইব। দেখে নাও, এই বস্তুটার ওজনজনিত বল, আমরা কি বলেছি ওজনজনিত বল কোন দিকে কাজ করে না, ওজনজনিত বল অনুভূমিক তলের সাথে লম্ব। এখানে দেখো তো এক্স, ওয়াই এবং জেড, এই তল এক্স ওয়াই তলের উপরে সে দাঁড়িয়ে আছে। এক্স জেড একটি তল আছে, ওয়াই জেড একটি তল আছে। এখানে অনুভূমিক তল কোনটা? এক্স জেড। উলম্ব তল কোনটা? ওয়াই জেড। সে কোন তলে আছে? এক্স ওয়াই। এবারে বলো এই বস্তুটার ওজনজনিত বল কার সাথে? সবসময় মাথায় রাখতে হবে অনুভূমিক তলের সাথে লম্ব হবে। তাহলে অনুভূমিক তলের সাথে লম্ব হবে, ওজনজনিত বল কাজ করছে, দ্যাট ইজ এম জি। এবারে বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই ওজনজনিত বলকে আমরা দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ। ওজন কি? একটা বল, কী রাশি? ভেক্টর রাশি। ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করতে শিখেছি। এটা থিটা হলে এটা কী হবে? এটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত? থিটা, এটা হবে থিটা। এবারে বলো এটা এমজি হলে এইটা দুটো উপাংশ, এই একটা উপাংশ, এই একটা উপাংশ, এই বরাবর উপাংশ কী হবে? এম জি কস থিটা। এই বরাবর উপাংশ কী হবে? এম জি সাইন থিটা। বলো হয়েছে? এবারে বলো এই বস্তুটার উপরে এই তলটা এক্স ওয়াই তল লম্ব প্রতিক্রিয়া দেবে, লম্ব প্রতিক্রিয়া এন। ওকে, তাহলে এবারে বস্তুর আমি এবারে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। দেখো তাহলে আমি বস্তুটাকে কী দেখাবো? বিন্দু দেখিয়েছি। এবারে বল দেখাচ্ছি, বস্তুতে যে বলগুলো ক্রিয়া করছে শুধু সেইগুলো দেখাবো। এই বস্তুতে কী কী বল কাজ করছে? লম্ব প্রতিক্রিয়া এন। আর কি কাজ করছে? ওই রেখা বরাবর আরেকটা বল কাজ করছে, এম জি কস থিটা। আর এই বরাবর একটি বল কাজ করছে, সেটা হচ্ছে কি এম জি সাইন থিটা। হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে হয়েছে। চলো আবার একটা ফান্ডা দেখি। একটা কপিকল দিয়ে একটা সুতোর সাহায্যে আমি দুটো বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, একটা M1 একটা M2। প্রথমত কপিকল সম্পর্কে। কপিকল আমরা এখানে আলোচনাতে দেখব ঘর্ষণহীন এবং ভরহীন। ফলে কপিকলের ক্ষেত্রে কপিকল হচ্ছে কী করে? বলের অভিমুখ পরিবর্তন করে। দেখাবো, আমি কনসেপ্টটা দেখাবো। তাহলে কপিকল, এটা একটা কপিকল, এর উপর দিয়ে একটি সুতো ঝুলানো আছে, সুতোর এক প্রান্তে একটি বস্তু, অপর প্রান্তে আরেকটি বস্তু ঝুলানো আছে। এবারে এক্ষেত্রে আমি M1 এবং M2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তার আগে দেখে নিই এইখানটাতে কীরকম বল কাজ করছে। এই বস্তুটার উপরে M1 ওজনজনিত বল কোন দিকে? নিচের দিকে। কত? M1 জি। এবারে বলো এই সুতোতে টান এই বস্তুটার উপরে কোন দিকে? সুতোর টান সংযোগবিন্দুর দিকে, তার বিপরীতে টি। এই সুতোটাই ঘুরে এটা দিয়ে আসছে, তাহলে এই টানটা একই, দুটো বস্তুতেই টান সমান। ওকে, এবারে বলো তাহলে এই বস্তুটার উপরে আর কোনো বল কাজ করছে M1 এর উপরে? না। M2 ওপরে ওজনজনিত বল কোন দিকে? এদিকে, M2 জি। এবারে বলো এর উপরে টান হবে উপরের দিকে, কেন? এই বস্তুর সংযোগ এটাকে টান উপরের দিকে। ওকে, এটা ধরো
এইটা শুধু দিয়ে আরও যদি আমি জড়িয়ে দিই তাহলে হবে। চলো প্রত্যেকটা ফ্রি বডি ডায়াগ্রাম আমি আঁকবো। ওকে, সুতোর এই কপিকল বরাবর কপিকল সংযোগ এইখানটাতে আছে, তাহলে তার কপিকলের উপর সুতো বরাবর টান কোন দিকে? উল্টে গেছে। এই টান কোন দিকে? এদিকে। আচ্ছা, আমি কি কথাটা বলেছিলাম? কপিকল বলটাকে উল্টে দেয়। দেখো এই বলটা ছিল এই অভিমুখে, এই বলটা হয়ে গেছে এই অভিমুখে, মানে এটাকে এই টানটা চাইছে একে তুলতে, এই টানটা চাইছে এদিকে তুলতে, দুটোকে বিপরীত দিকে গতিশীল করতে চাইছে। ওকে, চলো M1 এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আমি আঁকছি। কি বলেছি আমরা? M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, বিন্দু দেখাবো M1কে। এবারে বলো এই বস্তুটার ওপরে M1 এর ওপরে কী কী বল কাজ করছে? M1 এর ওপরে কী কী বল কাজ করছে? M1G এদিকে, আর কি টান হলো। ক্লিয়ার? এটা M1 এর উপরে দেখাচ্ছে। এবারে বলি M2 এর ওপরে বিন্দু আকারে দেখিয়েছি। এর ওপরে কি কি? M2G, আর কি টান একটা কাজ করছে ওপরের দিকে, বুঝছি? এবারে বলি এই কপিকলটা যদি বলি আমি, কপিকলের উপরে কপিকল, দেখো কপিকলের উপরে কি কি কাজ করছে? এই একটা টান নিচের দিকে, আরেকটা টান কোন দিকে? এদিকে। আর এই বরাবর এই সুতো বরাবর আরেকটা টান কাজ করছে এই সুতো বরাবর কপিকলের উপরে। আমি এদিকে T1 ধরছি, তাহলে আরেকটা টান কাজ করছে এদিকে T1। এটা কপিকলের ফ্রি বডি ডায়াগ্রাম, এটা M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম, এটা M2 এর ফ্রি বডি ডায়াগ্রাম। ক্লিয়ার হয়েছে? চলো আসি পরের কনসেপ্টে। ওকে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এরকম একটা অবস্থাতে একটা বস্তু সাম্য অবস্থায় আছে। বস্তু সাম্যে আছে মানে প্রত্যেকটার উপরে নিট বল 0, এটা প্রথম ধারণা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে শিখেছি। এই অবস্থাতে রেখে আমাকে প্রশ্ন করা হচ্ছে 2 ও 5 কেজি ভরের বস্তুতে টান কত? ওকে, টান আমাকে টান নির্ণয় করতে বলেছে। চলো দেখি নেই আমরা। প্রথমে বলো এই সুতো একই না আলাদা? আলাদা হলে সুতোর টান, যদি এই সুতোটাতে আমরা সুতোর টানকে T1 ধরি, এই সুতোতে সুতোর টানটাকে আমরা T2 ধরলাম। হয়েছে? আচ্ছা, তাহলে এবারে এই বস্তুটার ওপরে সুতোর টানের অভিমুখ কোন দিকে? এদিকে। এই বস্তুটার উপরে সুতোর টানের অভিমুখ কোন দিকে? এদিকে। এই বস্তুটার উপরে সুতোর টানের অভিমুখ কোন দিকে? এদিকে। ওকে, এর ওজনজনিত বল কোন দিকে? এদিকে। কত? 5 × G। এবারে বলো এর ওজনজনিত বল কোন দিকে? নিচের দিকে। ওকে, আমরা প্রথমত এই 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম FBD আঁকি। এইটা তাহলে তার 5G নিচের দিকে, ওপরের দিকে T2। এবারে বলো এই বস্তুটা স্থির, তাহলে এই বস্তুটা স্থির মানে এর ওপরে নিট বল 0, তার মানে ওপরের দিকে T2 = 5G। ওকে, এবারে আসি 2 কেজি ভরের বস্তুতে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এটা এর উপরে টান T1 ওপরের দিকে, এটা 5 কেজির ছিল, এটা 2 কেজি। এর ওপরে T2 টান নিচের দিকে, আর কি টান আছে? আর ওই বস্তুটার ওজনজনিত বল 2G, অভিকর্ষণ ত্বরণ 2G নিচের দিকে। তাহলে আমরা এখন যদি এই বস্তুটার স্থির অবস্থায় আছে, সাম্যে আছে, তাহলে কী লিখতে পারি? T1 ওপরের দিকে সমান নিচের দিকে কি T2, আর কি +2G। হয়েছে? আচ্ছা, তাহলে
এই বস্তুটার ক্ষেত্রে T2 বেরিয়েছে 5G, তাহলে T1 বেরোচ্ছে 5G প্লাস 2G সমান 7G নিউটন। এর ওপরে টান 5G নিউটন। বলো, ক্লিয়ার হলো বিষয়টা? একটি বস্তু সাম্যাবস্থাতে আছে, তার অর্থ বস্তুটি ওপর নিট বল 0, ফলে বস্তুটি কিন্তু স্থির থাকতে পারে বা সমবেগে চলতে পারে। তাহলে নিট ফোর্স 0 মানে সেটার এক্স অক্ষ বরাবর মোট বলটা 0 হবে, ওয়াই অক্ষ বরাবরও মোট বলটা 0 হবে এবং জেড অক্ষ বরাবরও মোট বলটা 0 হবে। আমরা এই ধারণাটা মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ সাম্যাবস্থায় থাকার অর্থ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর মোট বল 0। এটাকে আমরা এরমভাবে বলতে পারি, সবসময় যে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ পাবো জানি এক রেখীয়, অর্থাৎ একটা রেখা বরাবর, কোনো একটা রেখা বরাবর, ধরো এই রেখা বরাবর বা এই রেখা বরাবর বা এই রেখা বরাবর, একটা রেখীয় বরাবর বল সর্বদা সমষ্টি শূন্য হবে, বলের সমষ্টি সর্বদা শূন্য হবে। চলো আমরা একটা প্রবলেমে চলে আসি এই কনসেপ্টটাকে বুঝতে গিয়ে। এখানে একটি দেওয়াল, এখানে একটি ছাদ, সেখান থেকে একটি বস্তু 5 কেজি ভরের বস্তু ঠিক এইভাবে আলম্ব অবস্থায় সামনে আছে। এখান থেকে প্রতিটি সুতোর টান নির্ণয় করতে বলেছে, প্রতিটি সুতোর টান নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের ক্ষেত্রে আমরা প্রথমত ধরি এই সুতোটাতে টান এবং এই সুতোটাতে টান আলাদা। এই সুতোর টানটাকে আমরা T1 ধরছি, এই সুতোর টানটাকে T2 ধরছি, কারণ দুটো সুতো আলাদা। এর ওপরে সুতোর টান এই অভিমুখে, এই বস্তুর ওপরে এই সুতোর টান এই অভিমুখে। ওকে, বস্তুটি সাম্যে আছে, তার মানে এর উপরে নিট বল 0। চলো আমি আরও বল যেটা কাজ করছে দেখি। এই বস্তুটার উপরে ওজনজনিত বল লম্বভাবে নিচের দিকে 5G অভিকর্ষজ ত্বরণ হয়েছে। আচ্ছা, এইটা থিটা হলে এই টানটাকে আমি দুটো উপাংশে ভাগ করছি, এইদিকে একটা উপাংশ, এইদিকে একটা উপাংশ। ওকে, তাহলে এইটা 37 হলে এইটা কত হবে? 37। তাহলে টানটা এই বরাবর T2, তাহলে এই বরাবর যদি T2 হয় তাহলে এই বরাবর কত? T2 cos 37। এই বরাবর T2 sin 37। বল বিভাজনের নিয়ম অনুযায়ী যদি কারো সমস্যা থাকে বল বিভাজনের একটি ভিডিও আছে, আই লিঙ্কে গেলে দেখতে পাবে, সেখানে গিয়েও দেখতে পারো বা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, তাহলে এই বস্তুর উপরে এই বলগুলো কাজ করছে, এটা আমরা দেখতে পেয়েছি। চলো এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে বস্তুটাকে আমরা 5 কেজি বস্তু, এর ওপরে বল কি কাজ করছে দেখো। ওজনজনিত বল এইটার, এটা 5 কেজি ছিল, ওজনজনিত বল 5G এদিকে, এই বরাবর টান T1। ওকে, এই বরাবর টান T2 sin 37, এই বরাবর টান T2 cos 37। আর কোনো বল আছে? তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে বলেছি বস্তুতে যতগুলি বল কাজ করছে আমি দেখিয়েছি ফ্রি বডি ডায়াগ্রামে। এবারে আমি কি বলেছি? সাম্যে আছে, তার মানে সামেশান অফ এফ এক্স, সামেশান অফ এফ ওয়াই, আইদার সামেশান অফ এফ জেড ইজিক্যাল টু 0। এখানে বলো এটা যদি আমরা এক্স অক্ষ ধরি, এদের সামেশান অফ 0, এদের সামেশান অফ মোট সমষ্টি 0। তাহলে এইখান থেকে লিখতে পারি T1 এবং T2 sin 37 সমান। আচ্ছা, আরেকটা দেখো, T2 cos 37 সমান 5G
ক্লিয়ার হয়েছে? চলো, ওকে হচ্ছে। এইবারে দেখো সাইন 37 এর ভ্যালুটা কত হয়? T2 ইজ ইকুয়াল ইন্টু 3/5, 3/5। আচ্ছা, এখানটাতে হচ্ছে T2 ইন্টু 4/5 ইজ ইকুয়াল টু 5G। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি T2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 5 ইন্টু G ইন্টু 5/4। ওকে, 4, তার মানে হচ্ছে কি 10, যদি আমরা 10 ধরে নিই, 5 ইন্টু 5 ইন্টু 10/4, তাহলে দাঁড়াচ্ছে 250, 5 দুগুণ 10, 2.5, তাহলে 25 ইন্টু 25, 250/4। ওকে, এটা ক্যালকুলেশন করলে হবে, একটা নিয়ে ফান্ডার দরকার নেই। T2, এবারে T1 কী পাচ্ছ? T2 ইন্টু 3/5, T2 কত পেয়েছো? T2 পেয়েছো 250/4 ইন্টু 3/5, করলে T1 বেরোচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু T1। এটাতে কাটছে 50, এটা কাটছে 150/4, ক্যালকুলেশন করে দিতে হবে। ক্যালকুলেশন যেটা পারবে, তাহলে T1 বেরোচ্ছে 150/4, T2 বেরোচ্ছে 250/4। বলো, ক্লিয়ার হয়েছে প্রশ্নটা? হয়েছে? চলো পরের প্রবলেমে আসি। এতক্ষণ আমরা কতগুলো প্রবলেম দেখেছি, এখানে আবার একটা প্রবলেম, এবং প্রবলেমটাতে যেটা পরপর স্টেপগুলো আশা করি ক্লিয়ার করানো যাচ্ছে। আমরা প্রত্যেকটা প্রবলেম ছোট ছোট করে চেষ্টা করব। এবার এখানে বলেছে যে একটি নততলের উপরে ঠিক এই রকম একটি কপিকলের মধ্যে দিয়ে 5 কেজি এবং 3 কেজি ভরের বস্তু আছে। বলেছে সুতোর টান নির্ণয় করো, নততলের নতি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা নততলের নতি থিটা ফাইন্ড আউট করতে বলেছে, এবং 5 কেজি ব্লকের ওপর লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আঁকতে গিয়ে আমি এই বস্তুগুলোর ওপরে, প্রত্যেকটার ওপরে আমি বস্তুগুলোর ওপরে বলটাকে আগে দেখে নিই। এর ওজনজনিত বল কোন দিকে? বল বিভাজন 3G। এর ওজনজনিত বল এর সাথে লম্ব করে 5G। ওকে, এবারে বল, এই বলটাকে দুটো ভাগে ভাগ করছি, এদিকে একটা, এদিকে একটা। এই বরাবর কত হচ্ছে? এটা থিটা হলে এই বরাবর হবে 5G cos থিটা। এই বরাবর কত হবে? 5G sin থিটা। এর ওপরে লম্ব প্রতিক্রিয়া এই তলটা দিচ্ছে, যে তলে এই 5 নততল দিচ্ছে, আমি ধরে নিচ্ছি আর। ওকে, এর সুতো এই বস্তুটার ওপরে 5 কেজির উপরে সুতোর টান কোন দিকে? এদিকে। 3 কেজির উপরে সুতোর টান কোন দিকে? যেহেতু একই সুতো, একই সুতোর টান হয়েছে। এবারে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকছি। চলো ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকবো। প্রথমত আমরা 5 কেজি রাখি, এটা 5 কেজি ভরের বস্তু। চলো, এদিকে কত একটা বল কাজ করছে? টান টি। এদিকে একটা বল কাজ করছে কত? 5G সাইন থিটা, 5G সাইন থিটা। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে আর ধরে নিয়েছি, এটা নিচের দিকে কত আছে? 5G cos থিটা। ক্লিয়ার হচ্ছে? আর কোনো বল এটার উপরে আছে? নেই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু সামনে আছে, এখান থেকে আমরা লিখবো কি? লিখবো না, লিখবো টি সমান 5G সাইন থিটা। আর কি লিখবো? আর লিখবো আর সমান 5G cos অফ থিটা। পেলাম। এবার আমরা 3 কেজি বস্তুর ক্ষেত্রে আঁকি। 3 কেজি, এটা ছিল ওজনজনিত বল নিচের দিকে, আর একটা কাজ করছিল তারপরে টান টি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এই ফ্রি বডি ডায়াগ্রাম, 3 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা লিখছি কি? লিখছি টি সমান সামনে আছে ইজিক্যাল টু 3G। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো, 1 নম্বর একটা সমীকরণ পেয়েছি, 2 নম্বর একটি সমীকরণ পেয়েছি, 3 নম্বর একটি সমীকরণ পেয়েছি। এই টি এর মানটা এখানটাতে বসালে সাইন থিটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি? 3/5। 3/5, তাহলে 3/5 মানে কত? সাইনের কতের ভ্যালু? দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু পাচ্ছি 37।
37। এটা স্যার মনে রাখতে হবে, এটা প্রায়শই আমাদের ক্ষেত্রে 37 এবং 53 ভ্যালু মনে রাখতে হবে। হয়েছে? তাহলে নততলে নথি সুতোর টান বেরিয়েছে, সুতোর টান বের করছে 3 ইন্টু জি এর ভ্যালু যদি 10 বসিয়ে দিই তাহলে দ্যাট ইজ ইজিক্যাল টু 30 নিউটন। হয়েছে? ক্লিয়ার? আর কি বলেছে? 5 কেজি ব্লকের উপর লম্ব প্রতিক্রিয়া, মানে আর নির্ণয় করতে বলেছে। আর সমান লম্ব প্রতিক্রিয়া কার উপরে? 5 কেজি ব্লকের ওপর লম্ব প্রতিক্রিয়া। আর ইজিক্যাল টু 5 ইন্টু জি এর ভ্যালু 10 cos অফ 37। তাহলে cos 37 কত? 4/5। 5 ইন্টু 10 ইন্টু 4/5। 5 নিয়ে 5 কো মার ডালা, দ্যাট ইজ দাঁড়াচ্ছে 40 নিউটন। ক্লিয়ার হয়েছে পুরো প্রবলেমটা ক্লিয়ার? দেখে নাও একবার পুরো জায়গাতে। তাহলে স্টেপটা কি হলো? আমি আগে প্রত্যেকটা বস্তুর উপরে বল ক্রিয়াশীল কত কী হচ্ছে দেখব, এবং ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যেহেতু বস্তুটা সামনে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণগুলো লিখে সিম্পল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করেছি। বলো কোনো জায়গায় কোনো সমস্যা? ওকে, আসি পরেরটা। চলো এখন আমরা দেখে নিই। এইরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে বলা হচ্ছে এই দুটো সুতোর টান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে দুটো সুতোর টান নির্ণয় করতে বললে আমরা কি করব? এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে বলা হচ্ছে দুটো সুতোর টান নির্ণয় করো। চলো আমরা দেখে নিই। এই সুতো আলাদা সুতো, তাহলে দুটো সুতোর টান আলাদা। এটাতে T1 ধরলাম, এটাতে T2 ধরলাম। হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে এই টানটা এর উপরে, টানটার অভিমুখ কোন দিকে? এদিকে। এই টানটার অভিমুখ কোন দিকে? এই ব্লকটার উপরে, এদিকে। এই টানটাকে আমি দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ আর এদিকে একটা উপাংশ। এটার ক্ষেত্রে এদিকে একটা উপাংশ, এই একটা উপাংশ, দুটো লম্ব উপাংশে বিভাজন করলাম। এবারে বড়, এটা T2, তাহলে 30 হলে এটা কত হবে? T2 cos 30। এটা কত হবে? T2 cos 60। ওকে, এবার বলো এইটার T2 sin 30, এটা T1 sin 60। ওজনজনিত বল কত? √2g। সব বল ক্লিয়ার? এবারে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। এটা 0.2 কেজি ভরের বস্তু। এর উপরে এদিকে T2 cos 60, এদিকে T2 cos 30। ওপরের দিকে একটা হচ্ছে এইটা T2 sin 30, আরেকটা হচ্ছে T1 sin 60, আর কি আসছে? √2g। এটা কি ছিল? √2 কেজি বেলায় ফ্রি ডায়াগ্রাম এঁকেছি। এবারে ইকুয়েশন লিখব। ইকুয়েশন আমরা করবার চেষ্টা করছি কি? এক রেখীয় বলগুলো সমান, তাহলে আমরা লিখব T2 cos 30 ইজ ইকুয়াল টু, এটা T1 হবে, এটা T1 cos 60, তার মানে T2 ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু হাফ। তার মানে পাচ্ছি T2 √3T2 সমান পাচ্ছি T1। ওকে, এই কোয়েশনটা পেলাম। এখানটা কারেকশনটা ঠিক আছে, T1 cos 60। আচ্ছা, এবারে এই বরাবর কি লিখব? T2 sin 30 প্লাস T1 sin 60 ইজ ইকুয়াল টু √2 ইন্টু জি। জি এর ভ্যালু আমরা 10 ধরে নিচ্ছি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হবে? T2 sin 30 হাফ T1 √3 ইন্টু T2 ইন্টু sin 60 √3/2 √2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু
এই টুটা ওদিকে চলে যাচ্ছে, তাহলে T2 প্লাস √3 3 T2 ইজ ইকুয়াল টু 2√2 ইন্টু 10, তার মানে দাঁড়াচ্ছে T2 ইজ ইকুয়াল টু 2√2 ইন্টু 10 বাই 3 × 4 2 5, তার মানে 5√2। ওকে, তাহলে T2 বেরোচ্ছে 5√2, তার মানে T1 বেরোচ্ছে √3 ইন্টু T2, তার মানে √3 ইন্টু 5√2 সমান 5 ইন্টু √6 নিউটন। ওকে, ক্লিয়ার। চলো আসি পরের সমস্যা। তোমাদের জন্য একটি সমস্যা দেওয়া হলো, এরকম একটা ব্লক দেওয়া আছে, এখানেই বলে দেওয়া আছে সুতোর টান এবং এম ভরের বস্তুর ওপর লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। ক্লিয়ার। θ = 37 এবং m = 5 কেজি দেওয়া থাকলো। তোমরা এটা করবে, ট্রাই করবে, আশা করি হয়ে যাবে। এখন আমরা দেখি এইরকম দুটো বস্তু আছে, এম এবং স্মল এম। এই বস্তু এবং এই বস্তুর মধ্যে ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া এবং মেঝে এর মধ্যে লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। চলো প্রথমত আমি দেখি স্মল এম ভরের বস্তু, তার ওজনজনিত বল নিচের দিকে, এই অর্থাৎ এদের দুজনের সংস্পর্শ তল একটা লম্ব প্রতিক্রিয়া দেবে এন। তাহলে আমরা স্মল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। প্রথমত এম জি নিচের দিকে আর এর ওপরে লম্ব প্রতিক্রিয়া এন অপরের দিকে, দ্যাট ইজ ইকাল টু পাচ্ছি এখানে লাগালে আর কোনো বল নেই এর ওপরে, দ্যাট ইজ ইকাল টু এম জি। ওকে, এবারে এটা স্মল এম এর ক্ষেত্রে হলো। এবার বলি ক্যাপিটাল এম এর উপরে প্রতিক্রিয়া বল, মানে তার উপরে মোট ক্রিয়াশীল বল, এর ওজনজনিত বল এম জি। এই মেঝেটা ক্যাপিটাল এম এর উপরে একটা প্রতিক্রিয়া বল দেবে, দ্যাট ইজ আমি ধরছি N1। এই N1টা কিন্তু এই এম এর ওপরে নয়, এই সংস্পর্শ তল ক্যাপিটাল এমকে যে লম্ব প্রতিক্রিয়া দেবে দ্যাট ইজ N1। এবং এই স্মল এম এর উপরে কি কোনো বল দিচ্ছে? হ্যাঁ, বল দিচ্ছে। এই জায়গাটা একটু বোঝো, এই কিন্তু এমজি বল দিচ্ছে না। তোমাকে বলতে পারো এই বস্তুটা এর উপরে এমজি দিচ্ছে না, এদের সংস্পর্শ তল যেহেতু এই তলটা অর্থাৎ ক্যাপিটাল এম এর তলটা স্মল এমকে এন দিয়েছিল, নিউটন থল নিতে হবে, এও প্রতিক্রিয়া বল দেবে একটা, দ্যাট ইজ এন। ওকে, তাহলে কি হচ্ছে এর এমজি নিচের দিকে, ওপরের দিকে N1। ওকে, আর হচ্ছে কি নিচের দিকে আরেকটা হচ্ছে কি এন। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে এর ইকুয়েশন কী পাচ্ছি? N1 ইজ ইকুয়াল টু N প্লাস এম জি। ওকে, ক্যাপিটাল এম এর ক্ষেত্রে পাচ্ছি আমরা, ক্যাপিটাল এম ভরের বস্তুর ক্ষেত্রে। ওকে, এবারে কি পাচ্ছি দেখো, N1 ইজ ইকুয়াল টু পেয়েছি ক্যাপিটাল এন, পেয়েছি 1 নম্বর ইকুয়েশন থেকে ক্যাপিটাল এন সমান পেয়েছি এম জি প্লাস এম জি, তাহলে পাচ্ছি এম প্লাস এম ইন্টু জি। এটা আবারও রিপিট করি, এই এম জি এটা কিন্তু এর উপরে দিচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝছে? নাহলে কিন্তু বড় বড় সমস্যাতে সমাধান করতে আমাদের সমস্যা হবে। বলো, আশাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাদের জন্য পরে একটি প্রবলেম দিচ্ছি, যা তোমাদের এটা একটা প্রবলেম দেওয়া হলো 5 কেজি 3 কেজি 2 কেজি এই মেঝে ওপরে এই বলগুলো আছে, প্রত্যেকের ওপরে লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। 2 কেজি 3 কেজি 3 কেজি 5 কেজি এবং তল, এদের প্রত্যেকের ওপরে লম্ব প্রতিক্রিয়া ক্যালকুলেশন করো। এটা আমি আশা করব পারবে সবাই। কমেন্টে জানানোর চেষ্টা করবে যে এই লম্ব প্রতিক্রিয়াটা কত বেরোলো। প্রবলেম নম্বর 2 দিয়ে আমাকে দেখাবে। আগে একটা প্রবলেম দিয়েছি, তাই এটা প্রবলেম 2 এর এবং প্রবলেম 1 এর। ওকে, থ্যাংক ইউ।